বন্ধুরা, আজকের গল্পে আপনাদের স্বাগত। তবে গল্প শুরু করার আগে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনারা আমাদের ভিডিওগুলি কোথা থেকে দেখছেন। আর হ্যাঁ, ভিডিওটি লাইক করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি যখন বাড়ি পৌঁছালাম তখন দেখলাম যে আমার স্ত্রী খুব বুড়িভাবে কাঁদছে এবং সে সিঁড়ি থেকে পড়ে গেছে। আমি তাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। তারপর সে আমাকে যা কিছু বলল তা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমার নাম কার্তিক। আমার পড়াশোনা শেষ হওয়া অনেক বছর হয়ে গিয়েছিল, কিন্তু আজ পর্যন্ত আমি এমন কোনো চাকরি পাইনি যা দিয়ে আমার জীবন ঠিকঠাক চলতে পারে। যেখানেই শুনতাম যে চাকরি বেরিয়েছে সেখানেই নিজের রিজিউমে নিয়ে পৌঁছে যেতাম। প্রতিটি ইন্টারভিউতে পুরো মন দিয়ে উত্তর দিতাম, কিন্তু প্রতিবার কোনো না কোনো কারণে আমার নির্বাচন হতো না। কখনো অভিজ্ঞতা কম হওয়ার কথা বলা হতো, তো কখনো অন্য কেউ চাকরি পেয়ে যেত। ধীরে ধীরে আমি আশা ছেড়ে দিতে শুরু করেছিলাম, কিন্তু সংসার চালানোর জন্য যেটুকু ছোটখাটো কাজ পেতাম আমি কোনো লজ্জা না করে নিতাম। কখনো কোনো দোকানে হিসাব নিকাশ দেখে দিতাম, কখনো কোনো গুদামে কাজ করে নিতাম, তো কখনো কোনো অফিসে কিছুদিনের জন্য অস্থায়ী কাজ পেয়ে যেতাম। যত টাকা পেতাম তা দিয়ে ঘরের ছোটখাটো খরচ মেটানোর চেষ্টা করতাম। আমার পরিবারে আমার মা, আমার ছোট বোন এবং আমার একটি ছোট ভাই ছিল। আমার বাবার অনেক বছর আগে দেহান্ত হয়ে গিয়েছিল, তাই সংসারের সমস্ত দায়িত্ব কোনো না কোনোভাবে আমরা সবাই মিলে পালন করছিলাম। আমার ছোট ভাই পড়াশোনায় প্রথম থেকেই খুব ভালো ছিল। আমার ছোট ভাইয়ের নাম ছিল আকাশ। সে কঠোর পরিশ্রম করেছিল এবং ব্যাংকের পরীক্ষা পাশ করে প্রবেশনারি অফিসার অর্থাৎ পিও এর চাকরি পেয়ে গিয়েছিল। তার মাইনেও খুব ভালো ছিল এবং চাকরিটাও পাকা ছিল, তাই বাড়িতে তার খুব সম্মান হতো। মা সবার কাছে খুব গর্ব করে বলতেন যে আমার ছেলে ব্যাংকে অফিসার। ধীরে ধীরে তার বিয়ের সম্বন্ধ আসতে শুরু করল এবং কিছুদিনের মধ্যেই তার বিয়েও হয়ে গেল। তার স্ত্রীর নাম ছিল দিয়া। সেও সেই ব্যাংকেই ক্লার্কের চাকরি করত। দুজনেরই চাকরি ভালো ছিল, দুজনেরই আয়ও ভালো ছিল, তাই বাড়িতে তাদের প্রতিটি কথাকে খুব গুরুত্ব দেওয়া হতো। মা তাদের প্রতিটি ছোট বড় প্রয়োজনের খেয়াল রাখতেন। যদি তাদের কিছু পছন্দ হয়ে যেত তবে তা সঙ্গে সঙ্গে কিনে দেওয়া হতো। যদি তাদের কোথাও ঘুরতে যেতে হতো তবে মা নিজে খুশি মনে তাদের পাঠিয়ে দিতেন। আমি এই সব দেখে হাসতাম ঠিকই, কিন্তু মনের ভেতরে আমার খুব কষ্ট হতো, কারণ আমিও তো এই বাড়িরই ছেলে ছিলাম। আমিও তো কখনো বাড়ি থেকে মুখ ফিরিয়ে নিইনি। যতটুকু সম্ভব হতো ততটুকুই সাহায্য করতাম, কিন্তু আমার ভাগে কখনো সেই সম্মান আসেনি যা একজন বড় ছেলের পাওয়া উচিত। অনেক সময় এমন হতো যে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরতাম, কিন্তু কারও এটা জিজ্ঞেস করার ফুসরত থাকত না যে কার্তিক তুমি খেয়েছ কি না, তোমার দিনটা কেমন কাটল। অন্যদিকে যদি আমার ছোট ভাই অফিস থেকে একটুও ক্লান্ত হয়ে আসত তবে মা সঙ্গে সঙ্গে তার জন্য চা বানিয়ে দিতেন, তার পছন্দের খাবার তৈরি করতেন এবং বারবার জিজ্ঞেস করতেন যে বাবা শরীর খারাপ নয় তো। দিয়াও বাড়িতে আসার পর থেকেই সবার প্রিয় হয়ে উঠেছিল, কারণ সেও ভালো চাকরি করত। মা সবসময় তার প্রশংসা করতেন এবং বলতেন যে ভাগ্য করে এমন বউ পাওয়া যায়। আমি তাদের কথা চুপচাপ শুনতাম। আমার দিয়ার প্রতি কোনো ক্ষোভ ছিল না, কারণ সে কখনো আমার সাথে খারাপ ব্যবহার করেনি, কিন্তু আমার এটা অবশ্যই মনে হতো যে এই বাড়িতে মানুষের দাম তার ভালোবাসা বা পরিশ্রম দিয়ে নয়, বরং তার আয় দিয়ে ঠিক করা হয়। অনেক সময় রাতে নিজের ঘরে একা বসে আমি এটাই ভাবতাম যে সত্যি কি আমার কোনো দাম নেই? শুধু কি এই কারণে যে আমার চাকরিটা ভালো নয় তাই আমি বাড়িতে কোনো সম্মানেরও যোগ্য নই? এই প্রশ্নটা আমাকে প্রতিদিন ভেতর থেকে ভেঙে দিত, কিন্তু তাও আমি কখনো হার মানিনি। আমি প্রতিদিন সকালে আবার নতুন আশা নিয়ে বাড়ি থেকে বের হতাম আর ভাবতাম যে হয়তো আজ আমার ভাগ্য বদলে যাবে। হয়তো আজ আমিও এমন কোনো চাকরি পেয়ে যাব যা দিয়ে আমার মা একদিন আমার ওপর ঠিক তেমনই গর্ব করতে পারবেন যেমনটা আজ আমার ছোট ভাইয়ের ওপর করেন। একদিন আমি ইন্টারভিউ দেওয়ার জন্য যাচ্ছিলাম। তখনই আমি দেখলাম যে এক বৃদ্ধা মহিলা রাস্তার ধারে বসেছিলেন। তার নিঃশ্বাস খুব দ্রুত চলছিল। যখন আমি মনোযোগ দিয়ে দেখলাম তখন চিনতে পারলাম যে তিনি আমাদেরই মহল্লায় থাকতেন। তাঁদের বাড়ি আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই ছিল। আমি তাকে ছোটবেলা থেকে চিনতাম। তিনি খুব গরিব ছিলেন। খেলনার একটা ছোট ঝুড়ি বিক্রি করে তার সংসার চলত। তার পরিবারে কেবল তার একটি মেয়ে ছিল, যার নাম ছিল অঞ্জলি। সেদিন হয়তো খুব তীব্র গরমের কারণে তার শরীর খারাপ হয়ে গিয়েছিল। তিনি রাস্তার ধারে বসে খুব খারাপভাবে হাঁপাচ্ছিলেন।
আমি সঙ্গে সঙ্গে তার কাছে গেলাম এবং ঘাবড়ে গিয়ে বললাম, মাজি, কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন তো? তিনি খুব কষ্ট করে আমার দিকে তাকালেন এবং নিচু গলায় বললেন, বাবা, কিছু না, শুধু খুব তেষ্টা পেয়েছে। যদি একটু জল পাওয়া যায় তবে হয়তো ভালো লাগতে পারে। আমি এক মুহূর্ত না থমকে পাশের দোকান থেকে জলের বোতল নিতে গেলাম। কিন্তু যখন ফিরে এলাম তখন তাকে মাটিতে পড়ে থাকতে দেখলাম। আমার যেন প্রাণটাই চলে গেল। আমি তাকে তোলার খুব চেষ্টা করলাম। তার নাম ধরে ডাকলাম, কিন্তু তিনি কোনো সাড়া দিচ্ছিলেন না। আমি আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকেদের কাছে সাহায্য চাইলাম এবং কোনোভাবে তাকে নিয়ে হাসপাতালে পৌঁছালাম। সারা রাস্তা জুড়ে আমি তাকে বলতে থাকলাম, মাজি, সাহস রাখুন, এখনই ডাক্তারবাবু দেখে নেবেন, সব ঠিক হয়ে যাবে। কিন্তু হয়তো ভাগ্যের অন্য কিছুই মঞ্জুর ছিল। হাসপাতালে পৌঁছানো মাত্রই ডাক্তাররা পরীক্ষা করলেন এবং তারপর আমার সামনে এসে বললেন যে আমরা দুঃখিত, এখন অনেক দেরি হয়ে গেছে। তীব্র গরম আর রোদে বেশিক্ষণ বসে থাকার কারণে ওর হার্ট অ্যাটাক হয়েছিল এবং ওর সেই সময়ই মৃত্যু হয়ে গেছে। এটা শোনা মাত্রই এমন মনে হলো যেন আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমার নিজের ওপর রাগ হতে লাগল যে যদি আমি কয়েক মিনিট আগে পৌঁছে যেতাম তবে হয়তো ওকে বাঁচিয়ে নিতে পারতাম। কিন্তু এখন আর কিছুই করার ছিল না। ভারী মনে আমি ওকে নিয়ে ওর বাড়িতে গেলাম। যেমনই অঞ্জলি নিজের মাকে ওই অবস্থায় দেখল, সে ডুকরে ডুকরে কাঁদতে লাগল। মা, তুমি আমাকে একা ফেলে কিভাবে চলে গেলে? এই তো আমি তোমার জন্য রান্না করছিলাম। তুমি তো বলে গিয়েছিলে যে তুমি তাড়াতাড়ি ফিরে আসবে। মা, ওঠো না, দেখো আমি এখানে আছি, আমাকে ছেড়ে যেও না। তার চিৎকার শুনে পুরো মহল্লার লোক জড়ো হয়ে গেল। আশেপাশের মহিলারা তাকে সামলাল, কিন্তু তার কান্না থামার নামই নিচ্ছিল না। সেদিনই মহল্লার লোকেদের সাহায্যে তার মায়ের শেষকৃত্য সম্পন্ন করা হল। এখন অঞ্জলি এই দুনিয়ায় একেবারেই একা হয়ে গিয়েছিল। তার কাছে না ছিল কোনো আত্মীয়, আর না ছিল কোনো আপনজন। প্রতিবেশে থাকা এক বয়স্ক মানুষ আমাকে বললেন যে এখন আর তার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। এটা শুনে আমার মনটা কেঁদে উঠল। আমি পকেটে হাত দিয়ে দেখলাম যে আমার কাছে সামান্য কিছু টাকাই বেঁচে ছিল। আমি সেই টাকা দিয়েই কিছুটা রেশন কিনলাম এবং তার বাড়িতে গিয়ে রেখে দিলাম। বাংলা অনুবাদ। আমি তাকে বললাম যে তুমি চিন্তা করো না, যতটা সম্ভব আমি তোমাকে সাহায্য করব। সে ভেজা চোখে আমার দিকে তাকাল এবং শুধু এটুকুই বলল যে আপনাকে অনেক ধন্যবাদ। আজ যদি আপনি না আসতেন তাহলে হয়তো আমি বুঝতেই পারতাম না যে আমি কি করতাম। তার চোখে যন্ত্রণা ছিল, কিন্তু তার মুখে এমন একটি সরলতাও ছিল যা আমার মনকে ছুঁয়ে গেল। আমি বাড়ি ফিরে এলাম এবং মাকে সব কথা জানালাম। কিন্তু মা আমার কথা শুনে বললেন যে তোমার নিজের জীবনের কোনো চিন্তা আছে কি নেই? আজ ইন্টারভিউ ছিল, সেটাও ছেড়ে দিলে। যদি এইভাবেই সবার ওপর দয়া করতে থাকো তাহলে জীবনে কখনো এগিয়ে যেতে পারবে না। মায়ের কথা শুনে আমার খুব কষ্ট হল, কিন্তু আমি চুপচাপ নিজের ঘরে চলে গেলাম। সেই রাতে আমার একদম ঘুম এল না। বারবার অঞ্জলির উদাস মুখ এবং তার চোখের জল আমার চোখের সামনে ভেসে উঠছিল। সকাল হতেই আমি আবার তার বাড়িতে পৌঁছে গেলাম। আমি জিজ্ঞেস করলাম, তুমি ঠিক আছ? সে হালকা হাসির সাথে বলল যে হ্যাঁ, আমি ঠিক আছি। তারপর আমরা অনেকক্ষণ বসে কথা বলতে লাগলাম। সেই সময় আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আমি তাকেই বিয়ে করব। আমার তার রূপের চেয়ে তার সরল এবং পরিষ্কার মন বেশি পছন্দ হয়েছিল। সে খুব নিষ্পাপ ছিল এবং তার চোখে কোনো রকমের লোভ ছিল না। আমি বাড়ি পৌঁছালাম এবং মাকে পরিষ্কার জানিয়ে দিলাম যে আমার অঞ্জলিকে পছন্দ। আমি তাকেই বিয়ে করতে চাই। সে এই পৃথিবীতে একদম একা। যদি আমি তাকে সঙ্গ দিই তাহলে তার জীবনটাও শুধরে যাবে। আমার কথা শুনতেই মায়ের রাগ সপ্তম আকাশে পৌঁছে গেল। তিনি বললেন, তুমি কি পাগল হয়ে গেছ? একটা গরিব মেয়েকে এই বাড়ির বউ বানাব আমি কখনো মানব না। নিজের ছোট বউকে দেখো, কত পড়াশোনা জানা, ব্যাংকে চাকরি করে। আমি তোমার জন্য কোনো ভালো বাড়ির মেয়ে খুঁজব। তুমি আমার বংশের নাম ডোবাতে চাও? কিন্তু আমি মাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম যে মানুষের পরিচয় তার টাকা দিয়ে নয়, বরং তার সংস্কার ও মূল্যবোধ দিয়ে হয়। কিন্তু তিনি আমার একটা কথাও শুনলেন না। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে এবার আমি অঞ্জলির সাথে কোর্ট ম্যারেজ করব। আমি তার কাছে গেলাম এবং নিজের মনের কথা জানিয়ে দিলাম। প্রথমে তো সে খুব ঘাবড়ে গেল। সে বলল, আপনার বাড়ির লোকেরা এই সম্পর্কের কথা কখনো মেনে নেবেন না। আমি চাই না আমার কারণে আপনার বাড়িতে অশান্তি হোক। আমি তার হাত ধরে বললাম যে তুমি আমার চিন্তা করো না, আমি সব সামলে নেব। আগে আমরা বিয়েটা করে নিই।
পরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমার কথা শুনে সে কিছুক্ষণ ভাবল এবং অবশেষে রাজি হয়ে গেল। তারপর আমি তাকে নিজের সাথে কোর্টে নিয়ে গেলাম। সেখানে আমি আমার 2 সবচেয়ে ভালো বন্ধুকেও ডেকে নিলাম, যাতে তারা আমাদের বিয়েতে সাক্ষী হতে পারে। আমরা আমাদের সব প্রয়োজনীয় নথিপত্র জমা দিলাম। অফিসার আমাদের দুজনের কাছ থেকে আলাদা আলাদাভাবে জিজ্ঞেস করলেন যে আমরা কি নিজেদের ইচ্ছায় কোনো চাপ ছাড়াই বিয়ে করছি। আমরা হ্যাঁ বললাম। তারপর আমরা রেজিস্টারে নিজেদের স্বাক্ষর করলাম। আমার 2 বন্ধুও সাক্ষী হিসেবে সাইন করল এবং সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আমাদের কোর্ট ম্যারেজ হয়ে গেল। সেই মুহূর্তে অঞ্জলি হালকা হাসির সাথে আমার হাত ধরে নিল। তার চোখে প্রথমবার আনন্দ দেখা যাচ্ছিল। কিন্তু আমরা দুজনেই জানতাম যে আসল পরীক্ষা এখনও বাকি ছিল। এবার আমাদের বাড়ি গিয়ে নিজের পরিবারের সবাইকে সবকিছু জানাতে হতো। রাস্তা জুড়ে অঞ্জলি বারবার আমাকে জিজ্ঞেস করছিল, যদি আপনার মা আমাকে মেনে নিতে অস্বীকার করেন। আমি তাকে ভরসা দিলাম যে যাই হয়ে যাক না কেন, আমি তোমার সাথ কখনো ছাড়ব না। বাংলা অনুবাদ। তারপর আমরা দুজনে বাড়ি পৌঁছালাম। সারা রাস্তা অঞ্জলি একদম চুপ ছিল। তার মুখে আনন্দও ছিল আবার ভয়ও, কারণ সে জানত যে এবার আমাদের বিয়ের সবচেয়ে বড় পরীক্ষা শুরু হতে চলেছে। আমরা বাড়ির বাইরে পৌঁছানো মাত্রই আমি একটা দীর্ঘশ্বাস নিলাম এবং ডোরবেল বাজালাম। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আমাদের পরিচারিকা দরজা খুলল। সে প্রথমে আমার দিকে তাকাল, তারপর অঞ্জলির দিকে তাকাল। তার নজর যখনই অঞ্জলির সিঁথিতে ভরা সিঁদুর এবং গলায় থাকা হারের ওপর গেল, সে এক মুহূর্তের জন্য অবাক হয়ে গেল। কিন্তু কোনো কথা না বলে একপাশে সরে দাঁড়াল এবং আমাদের ভেতরে আসতে দিল। আমরা দুজনে ধীরে ধীরে হলের দিকে এগোলাম। আমার বুক খুব জোরে কাঁপছিল। আমি জোরে আওয়াজ দিলাম, মা, বাবা, একটু সবাই হলে আসুন। আমাকে আপনাদের সবার সাথে একটা জরুরি কথা বলতে হবে। আমার আওয়াজ শুনে বাড়ির সব লোক যার যার ঘর থেকে বাইরে বেরিয়ে এল। মা সোফায় এসে বসলেন। বাবাও সেখানে এসে দাঁড়িয়ে গেলেন। আমার ছোট ভাইও সেখানে দাঁড়িয়ে আমাদের দেখতে লাগল। সবার নজর বারবার অঞ্জলির ওপর যাচ্ছিল, কারণ কেউ বুঝতে পারছিল না যে আসলে এই মেয়েটি কে। আমি সাহস করে বললাম, মা, আজ আমি আপনাদের সবার কাছে একটা কথা বলতে চাই। আমি অঞ্জলিকে বিয়ে করেছি। এটা শোনা মাত্রই পুরো হলে এমন একটা নীরবতা নেমে এল, যেন কেউ সময়কে থামিয়ে দিয়েছে। কিছু মুহূর্ত পর্যন্ত কারও মুখ থেকে একটা শব্দও বেরোল না। তারপর মা হঠাৎ রাগে নিজের জায়গা থেকে উঠলেন এবং দ্রুত পায়ে আমার কাছে এসে বললেন, তোমার এত বড় সাহস যে তুমি আমাদের বিরুদ্ধে গিয়ে বিয়ে করলে। আসলে কি এমন জাদু করেছে এই মেয়েটি তোমার ওপর যে তুমি নিজের বাবা মায়ের সম্মানের কথাও ভাবলে না? আমরা তোমাকে এত বছর ধরে লালন পালন করে বড় করলাম, আর বদলে তুমি আমাদের এই দিন দেখালে। আমি চুপচাপ ওনার কথা শুনতে লাগলাম। তখনই দিব্যাও এগিয়ে এল এবং খোঁচা মেরে বলল, কার্তিক ভাইয়া, এটা আপনি কি করলেন? আসলে কোনো গরিব মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে এলেন যে আপনার আমাদের বংশের সম্মান এবং স্ট্যাটাসের কথা বিন্দুমাত্র মনে রইল না? এই মেয়েটি আমাদের মতো পরিবারে কিভাবে থাকবে? এ তো বড় বাড়ির নিয়মকানুনও জানে না। লোকে কি বলবে যে এত বড় বাড়িতে কেমন বউ এল? তার কথা শুনে অঞ্জলি লজ্জায় নিজের মাথা আরও নিচু করে নিল। তার চোখে জল ভরে আসছিল, কিন্তু সে একটা শব্দও বলল না। তখনই আমার ছোট ভাই হাসতে হাসতে বলল, ভাই, প্রথমে নিজের খরচ তো নিজে চালিয়ে নাও। এখন পর্যন্ত তো বাড়ির লোকেদের টাকাতেই বেঁচে আছ, তার ওপর আরও একটা দায়িত্ব নিয়ে চলে এসেছ। এবারের দায়িত্বও কি মা বাবা তুলবেন? তার এই কথাগুলো শুনে আমার খুব খারাপ লাগল। কিন্তু আমি নিজেকে সামলে নিলাম এবং শান্ত গলায় বললাম, আমি জানি যে এখনও আমার চাকরি হয়নি, কিন্তু আমি লাগাতার চেষ্টা করে যাচ্ছি। আমার বিশ্বাস আছে যে আমি খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাব। আমি কারও ওপর বোঝা হয়ে থাকতে চাই না। শুধু কিছুদিনের জন্য একটু সাথে থাকা দরকার, তারপর আমি নিজের ঘর আলাদা করে নেব। আমি মায়ের দিকে তাকিয়ে বললাম, মা, আমি আপনার কাছে শুধু এইটুকুই অনুরোধ করছি যে আমাদের থাকার জন্য বাড়ির কোনো একটা ছোট ঘর দিয়ে দিন। যতদিন না আমি চাকরি পাচ্ছি ততদিন আমরা ওখানেই থেকে যাব। তারপর আমি আপনাদের কখনো বিরক্ত করব না। মা কিছুক্ষণ আমার দিকে একদৃষ্টে তাকিয়ে রইলেন। তারপর তিনি রেগে বললেন, ঠিক আছে, যদি তোমাকে এই মেয়ের সাথেই থাকতে হয় তবে থাকো, কিন্তু এই বাড়িতে তোমার জন্য কোনো সম্মান অবশিষ্ট নেই। স্টোর রুমের পাশে যে ছোট ঘরটা আছে, তোমরা দুজনে ওখানেই গিয়ে থাকতে পারো। শুধু এর থেকে বেশি কোনো কিছুর আশা করো না। ওনার কথা শুনে আমার কষ্ট তো খুব হলো, কিন্তু অন্তত মাথা গোজার একটা জায়গা তো পাওয়া গেল। বাংলা অনুবাদ। আমি অঞ্জলির দিকে তাকালাম এবং আস্তে করে বললাম যে চলো আমরা ওখানেই থেকে যাব।
আমরা দুজনে নিজেদের জিনিসপত্র নিয়ে সেই ছোট ঘরটার দিকে এগিয়ে গেলাম। ঘরের দরজা খুলতেই দেখলাম ভেতরে ধুলো জমেছিল। একটা পুরনো ভাঙা মতন খাট রাখা ছিল। এক কোণে একটা পুরনো আলমারি ছিল, আর ছাদের পাখাটাও খুব আস্তে আস্তে ঘুরছিল। ঘরে আলোও ঠিকমতো আসছিল না, কিন্তু তাও আমি হেসে অঞ্জলিকে বললাম যে কোনো ব্যাপার না, আজ ছোট ঘর আছে, কিন্তু একদিন আমাদেরও একটা বড় বাড়ি হবে। অঞ্জলি আমার দিকে তাকাল, কিন্তু তার চোখের জল থামছিলই না। সে চুপচাপ খাটের ওপর বসে পড়ল এবং কাঁদতে লাগল। আমি তার পাশে বসে তার হাত ধরলাম এবং বললাম যে আমাকে ক্ষমা করে দাও। তোমাকে বিয়ের পর সুখ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু প্রথম দিনই তোমাকে এত কিছু সহ্য করতে হচ্ছে। সে কাঁদতে কাঁদতে বলল যে না, এমন কথা বলবেন না। আমার কোনো বড় বাড়ি বা দামি জিনিসের প্রয়োজন নেই। আমার শুধু আপনার পাশে থাকা দরকার। কিন্তু আমার এই ভেবে কষ্ট হচ্ছে যে আমার কারণে আপনার মা আপনার ওপর রেগে গেলেন। আমি তার চোখের জল মুছিয়ে দিলাম এবং বললাম, তুমি নিজেকে কখনো দোষ দিও না। যা হয়েছে তা আমার সিদ্ধান্ত ছিল, আর আমি নিজের সিদ্ধান্তের জন্য কখনো আফসোস করব না। আমি তোমাকে যে কোনো পরিস্থিতিতেই সুখে রাখব, তার জন্য আমাকে যতই পরিশ্রম কেন না করতে হোক। তারপর আমি তার জন্য রান্নাঘর থেকে জল নিয়ে এলাম। সে জল খেল, কিন্তু তার চোখ দুটো তখনও লাল হয়েছিল। আমি তাকে বোঝালাম যে আজ যারা আমাদের খোঁচা মারছে, একদিন এই লোকেরাই আমাদের নিয়ে গর্ব করবে। শুধু আমাদের সাহস হারালে চলবে না। আমার কথা শুনে সে ধীরে ধীরে মাথা নাড়ল। তারপর আমরা দুজনে মিলে সেই ছোট ঘরটা পরিষ্কার করতে শুরু করলাম। আমি ঝাড়ু দিলাম, সে পুরনো জিনিসগুলো একপাশে সরিয়ে রাখল। তারপর আমরা দুজনে মিলে ঘরটাকে থাকার মতো উপযোগী করে তুললাম। সেই সময় আমাদের কাছে বেশি জিনিসপত্রও ছিল না, শুধু একটা ছোট ব্যাগ আর কিছু জামাকাপড় ছিল। কিন্তু তাও আমরা দুজনে সেই ঘরটাকেই নিজের বাড়ি বলে মেনে নিয়েছিলাম। সন্ধে হতে লাগল। তখনই পরিচারিকা লুকিয়ে আমাদের ঘরে এল এবং বলল, ভাইয়া, আমি আপনাদের দুজনের জন্য একটু খাবার রেখে দিয়েছি, কারণ মালকিন বলেছেন যে আজ থেকে আপনাদের রান্না আলাদা হবে। কিন্তু আমার আপনাদের দুজনের ওপর দয়া হলো, তাই আমি এই খাবারটা নিয়ে এলাম। তার কথা শুনে আমি তাকে ধন্যবাদ জানালাম এবং খাবারটা ভেতরে রেখে দিলাম। খাবার খুব সাধারণ ছিল, কিন্তু সেই সময় সেটাই আমাদের কাছে কোনো ভোজের চেয়ে কম ছিল না। আমি আর অঞ্জলি একই থালায় খাবার খেলাম। খেতে খেতে আমি দেখলাম যে অঞ্জলি বারবার আমার দিকে তাকাচ্ছে। আমি হেসে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সে হালকা হাসির সাথে বলল, প্রথমবার কেউ আমাকে এতটা নিজের বলে অনুভব করাল। আমার কাছে দেওয়ার মতো কিছু নেই, তাও আপনি আমাকে নিজের নাম এবং নিজের সঙ্গ দিয়ে দিলেন। তার কথা শুনে আমি বললাম, আমার বদলে কিছু চাই না। শুধু এইটুকু কথা দাও যে জীবনে যতই মুশকিল আসুক না কেন, তুমি কখনো আমার সঙ্গ ছাড়বে না। সে তখনই নিজের হাত আমার হাতের ওপর রেখে বলল, আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার সাথে সম্পর্ক নিভাব সাথ দেব। সেই রাতে আমরা দুজনে কোনো অভিযোগ ছাড়াই সেই ছোট ঘরে ঘুমিয়ে পড়লাম। কিন্তু আমাদের দুজনের বুকেই একটাই স্বপ্ন ছিল যে একদিন পরিশ্রম করে নিজেদের ভাগ্য বদলে দেব, আর এই বাড়িতেই, যেখানে আজ আমাদের অপমান করা হচ্ছে, একদিন সবার চোখে নিজের সম্মান এবং পরিচয় নিজে তৈরি করে দেখাব। তারপর ধীরে ধীরে বাড়ির পরিবেশ আরও খারাপ হতে লাগল। মা, দিব্যা এবং আমার ছোট বোন তিনজনের মনে অঞ্জলির জন্য আগে থেকেই ঘৃণা ভরা ছিল। তাই একদিন তিনজন মিলে একটা নতুন চাল চালার সিদ্ধান্ত নিল। দুপুরের সময় ছিল, সবাই হলে বসেছিল। তখনই দিব্যা মাকে বলল, মা, একটা কথা বলি, আমরা প্রতি মাসে অহেতুক পরিচারিকার পেছনে এত টাকা খরচ কেন করি, যখন আমাদের বাড়িতে একজন বিনামূল্যে কাজ করার লোক আগে থেকেই হাজির আছে। বাংলা অনুবাদ। আসলে অঞ্জলি সারাদিন করেটা কি? গ্রাম থেকে এসেছে, ঘরের কাজ করা তো ওর জানাই থাকবে। ওকে দিয়ে সব কাজ করিয়ে নিন। আমাদের টাকাও বেঁচে যাবে, আরও নিজেও বুঝতে পারবে যে বড় বাড়িতে কিভাবে থাকতে হয়। মায়ের তো আগে থেকেই অঞ্জলিকে পছন্দ ছিল না, তাই তিনি এক মুহূর্তও না ভেবে দিব্যার কথা মেনে নিলেন। পরের দিনই পরিচারিকাকে কাজ থেকে বের করে দেওয়া হলো এবং ঘরের সমস্ত কাজ অঞ্জলির ওপর চাপিয়ে দেওয়া হলো। তখন আমি এই বিষয়ে কিছুই জানতাম না, কারণ আমি প্রতিদিন সকালে চাকরির খোঁজে বাড়ি থেকে বেরিয়ে যেতাম আর সন্ধেবেলায় ফিরে আসতাম। আমার পেছনে বেচারি অঞ্জলির ওপর খুব অত্যাচার হতো। সে রোজ সকালে সবার আগে উঠত, পুরো বাড়িতে ঝাড়ু পোছা করত। তারপর রান্নাঘরে গিয়ে সবার জন্য জলখাবার বানাত। তারপর বাসন মাজত, কাপড় কাচত, রান্না করত, ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা করত এবং সারাদিন 1 মিনিটও বিশ্রাম না নিয়ে কাজ করে যেত।
কিন্তু কেউ তার পরিশ্রমের প্রশংসা তো দূরের কথা, উল্টে প্রতিটা ছোটখাটো বিষয়ে তাকে বকাঝকা করা হতো। যদি খাবারে নুন একটু কম হতো, তবে বকুনি। যদি চা একটু ঠান্ডা হয়ে যেত, তবে বকুনি। যদি কোনো জিনিসে 5 মিনিটেরও দেরি হতো, তবে সবাই মিলে তাকে খোঁচা মারতে লাগত। কিন্তু অঞ্জলি কখনো কারও সাথে তর্ক করত না। সে শুধু চুপচাপ সব সহ্য করে যেত, কারণ তার ভয় ছিল যে সে যদি কিছু বলে, তবে পাছে আমার আর বাড়ির লোকেদের মধ্যে ঝগড়া না হয়ে যায়। সন্ধেবেলা যখন আমি বাড়ি ফিরতাম, সে সবসময় হেসে আমাকে বলত যে সব ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। আমিও তার কথায় ভরসা করে নিতাম, কারণ সে কখনো আমাকে নিজের সাথে হওয়া অত্যাচারের ব্যাপারে কিছুই বলেনি। কিছুদিন পর আমার পরিশ্রমের ফল মিলল। একদিন আমি খুব খুশি হয়ে বাড়ি ফিরলাম। আমার মুখে হাসি ছিল। আমি ভেতরে আসা মাত্রই আনন্দের সাথে সবাইকে আওয়াজ দিলাম, মা, বাবা, সবাই একটু এদিকে আসুন। আমাকে আপনাদের সবাইকে একটা ভালো খবর দিতে হবে। আমার আওয়াজ শুনে সবাই হলে চলে এল। আমি হেসে বললাম, আমি একটা ছোট প্রাইভেট কোম্পানিতে অফিস অ্যাসিস্ট্যান্টের চাকরি পেয়ে গেছি। কোম্পানি খুব একটা বড় তো নয়, কিন্তু কাজ ভালো, আর আমার প্রতি মাসের বেতন হবে 15,000 টাকা। আমার মনে হয়েছিল যে এটা শুনে বাড়ির লোকেরা খুশি হবেন, কিন্তু অঞ্জলি ছাড়া কারও মুখে আনন্দ ছিল না। মা শুধু এইটুকুই বললেন যে ঠিক আছে, চাকরি পেয়েছ তো এমন কি আর মস্ত বড় তীর মেরেছ। ছোট ভাই হেসে অন্যদিকে তাকাতে লাগল। দিব্যাও কোনো বিশেষ প্রতিক্রিয়া দেখাল না, কিন্তু অঞ্জলির চোখে আনন্দের জল চলে এল। সে সবার আগে আমাকে শুভেচ্ছা জানাল এবং বলল যে, আমি জানতাম আপনি নিশ্চয়ই চাকরি পাবেন। সেই সময় তার হাসি দেখে আমার খুব শান্তি লেগেছিল। তারপর থেকে আমার প্রতিদিনের এক নতুন জীবন শুরু হয়ে গেল। আমি রোজ সকালে তাড়াতাড়ি উঠে অফিসে চলে যেতাম এবং সন্ধেবেলা ফিরে আসতাম। আমার মনে হতো যে এবার ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমার যাওয়ার পর বাড়িতে অঞ্জলির সাথে কি হতো, তার বিন্দুমাত্র খবর আমার কাছে ছিল না। একদিন সকালের কথা, সেদিন আমার ছুটি ছিল না, তাই আমি বরাবরের মতো অফিসে চলে গেলাম। সেদিন দিব্যাকেও ব্যাংকে যেতে হতো। সে তার কিছু দামি জামাকাপড় বের করে অঞ্জলির সামনে ছুঁড়ে দিল এবং বলল, শোনো, এগুলো ভালো করে ইস্ত্রি করে দিও। যদি একটাও কুঁচকে থাকে, তবে ঠিক হবে না। সেদিন অঞ্জলির শরীর আগে থেকেই ভালো ছিল না। বাংলা অনুবাদ। তার হালকা জ্বর ছিল এবং বারবার মাথাও ঘুরছিল। কিন্তু সে কিছুই বলেনি, কারণ যদি মানা করত, তবে আবার সবাই মিলে তাকে আরও বেশি কথা শোনাত। সে ধীরে ধীরে জামাকাপড় ইস্ত্রি করতে লাগল। তখনই হঠাৎ মা জোরে আওয়াজ দিলেন, অঞ্জলি, একটু এদিকে এসো। সে তাড়াতাড়ি ইস্ত্রিটা সোজা করে রাখল এবং ছুটে মায়ের কাছে চলে গেল। মা তাকে রান্নাঘর থেকে কিছু জিনিসপত্র আনার জন্য পাঠিয়ে দিলেন। সে তাড়াহুড়ো করে কাজ সেরে ফিরে এল এবং দেখল যে ইস্ত্রিটা বেশি সময় ধরে এক জায়গায় রাখা থাকার কারণে দিব্যার দামি ড্রেসটা হালকা পুড়ে গেছে। এটা দেখা মাত্রই তার মুখের রং উড়ে গেল। তখনই সেই সময় দিব্যাও সেখানে চলে এল। যখনই তার নজর পুড়ে যাওয়া ড্রেসের ওপর পড়ল, তার রাগ সপ্তম আকাশে পৌঁছে গেল। সে কিছু না শুনেই অঞ্জলির গালে সজোরে একটা থাপ্পড় মেরে দিল। অঞ্জলি হোঁচট খেয়ে নিচে পড়তে পড়তে বাঁচল। কিন্তু দিব্যার রাগ তাও শান্ত হল না। সে রাগে গরম ইস্ত্রিটা তুলল এবং অঞ্জলির হাত ধরে তার হাতের ওপর রেখে দিল। গরম ইস্ত্রি লাগা মাত্রই অঞ্জলির মুখ থেকে যন্ত্রণায় ভরা এক জোরালো চিৎকার বেরিয়ে গেল। তার চোখ থেকে জল ঝরতে লাগল এবং হাতটা সঙ্গে সঙ্গে মারাত্মকভাবে পুড়ে গেল। সে যন্ত্রণায় কাঁপতে লাগল, কিন্তু সেখানে উপস্থিত কারও মন গলল না। তখনই হট্টগোল শুনে মা সেখানে চলে এলেন। অঞ্জলির মনে হয়েছিল যে হয়তো এবার মা তাকে বাঁচাবেন, কিন্তু হলো একদম উল্টো। মা দিব্যাকে বকার বদলে তার পিঠ চাপড়ে দিলেন এবং বললেন, সাবাস বেটি, একদম ঠিক করেছিস। আজ যদি একে শিক্ষা না দিস, তবে কাল এ আমাদের মাথায় চড়ে বসবে। এই রকম মেয়েদের ওদের যোগ্যতা মনে করিয়ে দিতে হয়। মায়ের এই কথাগুলো শুনে অঞ্জলির মন পুরোপুরি ভেঙে গেল। সে নিজের পুড়ে যাওয়া হাতটা লুকিয়ে ফেলল এবং চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কারণ সে জানত যে সে যদি নিজের সাফাই দেওয়ার চেষ্টাও করে, তবে এখানে কেউ তার কথা শোনার মতো ছিল না। সে এই সব কিছু চুপচাপ সহ্য করে গেল। সে কখনো আমাকে নিজের ওপর হওয়া অত্যাচারের ব্যাপারে কিছুই বলেনি, কারণ সে চায়নি যে তার কারণে বাড়িতে আরও মারামারি ঝগড়া হোক। আমি প্রতিদিনের মতো সন্ধেবেলা অফিস থেকে বাড়ি ফিরলাম, তখন বরাবরের মতো সে হাসিমুখে আমার কাছে এল। আমার হাত থেকে ব্যাগটা নিল, আমার জন্য জল নিয়ে এল এবং তারপর রান্নাঘর থেকে খাবার বেড়ে আমার সামনে এনে রাখল। তার মুখে বরাবরের মতোই হাসি ছিল, কিন্তু আজ তার হাসির পেছনে লুকিয়ে থাকা যন্ত্রণা আমি অনুভব করতে পারছিলাম।
সে আমার পাশে বসে আমাকে জিজ্ঞেস করতে লাগল যে আজ অফিসে আপনার দিন কেমন কাটল, সব ঠিকঠাক ছিল তো? আমিও হেসে বললাম যে হ্যাঁ, সব ঠিক ছিল। তারপর হঠাৎ আমার নজর তার হাতের ওপর পড়ল। তার হাতটা মারাত্মকভাবে পুড়ে গিয়েছিল। সেটির ওপর একটা বড় লাল দাগ তৈরি হয়েছিল, যা দেখে আমি ঘাবড়ে গেলাম। আমি সঙ্গে সঙ্গে তার হাতটা নিজের হাতে নিলাম এবং বললাম, অঞ্জলি, এটা কি হয়েছে তোমার হাতে? এত বাজেভাবে কিভাবে পুড়ল? সে এক মুহূর্তের জন্য আমার দিকে তাকাল, তারপর চোখ নামিয়ে নিল এবং হাসার চেষ্টা করতে করতে বলল, কিছু না, ব্যাস রান্না করার সময় ভুল করে গরম বাসন হাতে লেগে গিয়েছিল, তাই পুড়ে গেছে। আমি তার চোখের দিকে তাকাচ্ছিলাম। আমার পরিষ্কার মনে হচ্ছিল যে সে আমার কাছে মিথ্যে বলছে। আমি বললাম, অঞ্জলি, রান্না করার সময় হাত এভাবে পড়ে না, আর যদি পুড়েও যেত তবে তুমি এতে কোনো ওষুধ কেন লাগাওনি? সে আবারও একই কথার পুনরাবৃত্তি করল যে কিছু হয়নি, আপনি চিন্তা করবেন না। বাংলা অনুবাদ। আমি ঠিক আছি, কিন্তু আমার মন তা মানতে প্রস্তুত ছিল না। আমার মনে হচ্ছিল যে নিশ্চয়ই কোনো কথা আছে যা সে আমার কাছে লুকাচ্ছে। আমি সঙ্গে সঙ্গে ফ্রিজের কাছে গেলাম। সেখান থেকে বরফ বের করলাম এবং তার হাতে ধীরে ধীরে লাগাতে লাগলাম। সে যন্ত্রণায় হালকা শিউরে উঠল, কিন্তু তাও হাসার চেষ্টা করতে লাগল। আমি তার হাতে মলমও লাগিয়ে দিলাম এবং বললাম যে নিজের খেয়াল রাখা করো। তুমি সারাদিন কাজ করতে থাকো, তোমার যদি কিছু হয়ে যায় তবে আমার খুব খারাপ লাগবে। সে আমার দিকে তাকাল এবং শুধু এইটুকুই বলল যে আমার কিছু হবে না, আপনি শুধু নিজের খেয়াল রাখুন। আপনার চাকরিটা এখন নতুন নতুন হয়েছে, মন দিয়ে কাজ করুন। আমি তার কথা শুনে চুপ হয়ে গেলাম, কিন্তু আমার মনে কোথাও না কোথাও সন্দেহ দানা বেঁধেছিল যে সে আমার কাছে সত্যি কথা বলছে না। ধীরে ধীরে দিন কাটতে লাগল। আমি রোজ সকালে অফিসে চলে যেতাম আর সন্ধেবেলা ফিরে আসতাম। অঞ্জলি বরাবরের মতোই ঘরের সমস্ত কাজ করতে থাকত এবং কখনো নিজের যন্ত্রণার আভাস আমাকে পেতে দিত না। একদিন সন্ধ্যের সময় ছিল, আমি অফিস থেকে একটু দেরিতে বাড়ি পৌঁছালাম। ভেতরে আসা মাত্রই দেখলাম যে হলে সবাই বসেছিল। মা সোফায় ছিলেন, দিব্যা এবং আমার ছোট ভাই আকাশও এইমাত্র বাইরে থেকে ফিরেছিল। মা তাদের দেখে খুব ভালোবেসে বললেন, আরে আমার বাচ্চারা, এসে গেছিস তোরা, খুব ক্লান্ত হয়ে গেছিস নিশ্চয়ই, আয় বস। আমি এখনই অঞ্জলিকে বলছি তোদের জন্য গরম গরম খাবার বেড়ে দিতে। আসলে সারাদিন এত পরিশ্রম যে করিস। ওনার গলায় এতটাই ভালোবাসা ছিল যে আমি কিছু মুহূর্তের জন্য ওনার দিকে তাকিয়েই রয়ে গেলাম, কারণ এই মা অঞ্জলির সাথে সবসময় চাকরদের মতো ব্যবহার করতেন। তখনই আমার নজর আকাশের হাতে থাকা মিষ্টির বড় বাক্সের ওপর গেল। মা হেসে জিজ্ঞেস করলেন, আরে ব্যাটা, এই মিষ্টি কিসের খুশিতে এনেছিস? তখন আকাশ আনন্দের সাথে বলল, মা, আগে সবার মুখ মিষ্টি করাও, তারপর বলছি। মা হাসতে হাসতে তার মুখে মিষ্টির একটা টুকরো তুলে দিলেন। তখন সে বলল, মা, আজ আমার প্রমোশন হয়ে গেছে। এখন আমি ব্যাংকে চিফ ম্যানেজার হয়ে গেছি, আর আমার বেতন প্রতি মাসে ৮০,০০০ টাকা হয়ে গেছে। এটা শোনা মাত্রই মা খুশিতে লাফিয়ে উঠলেন। তিনি সঙ্গে সঙ্গে আকাশকে জড়িয়ে ধরলেন এবং বললেন, আমি জানতাম আমার ছেলে একদিন অনেক বড় মানুষ হবে। বাবাও হাসছিলেন। দিব্যা তো খুশির চোটে ফুলে ফেঁপে উঠছিল। সে গর্বের সাথে বলল, দেখলে মা, আমি বলেছিলাম না যে আকাশ খুব তাড়াতাড়ি উন্নতি করবে। পুরো বাড়িতে আনন্দের পরিবেশ তৈরি হয়ে গেল। তখনই মা জোরে আওয়াজ দিলেন, অঞ্জলি, কোথায় তুমি? তাড়াতাড়ি বাইরে এসো আর সবার জন্য মিষ্টি নিয়ে যাও। অঞ্জলি রান্নাঘর থেকে তাড়াহুড়ো করে বাইরে এল। তার হাত দুটো এখনও ঠিকঠাক ভালো হয়নি, তাও সে কিছু না বলে সবাইকে মিষ্টি পরিবেশন করতে শুরু করে দিল। কিন্তু কেউ একবারের জন্যও তাকে জিজ্ঞেস করল না যে সে কেমন আছে বা সারাদিন সে কিছু খেয়েছে কি না। সবাই শুধু আকাশের সাফল্যের উৎসব উদযাপন করছিল। তখনই আকাশ খুশিতে বলল, মা, আজ বাড়িতে পার্টি হবে। আমার সব বন্ধুরা আসবে, অফিসেরও কিছু লোক আসবে। আজ খুব ধুমধাম করে উদযাপন করব। মা সঙ্গে সঙ্গে বললেন, একদম হবে ব্যাটা, আজ পুরো বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে। তারপর তিনি অঞ্জলির দিকে ঘুরে বললেন, শুনে নিলে তো, আজ রাতের সমস্ত রান্না তুমি একাই করবে, কোনো কমতি যেন না থাকে। নানা রকমের তরকারি, মিষ্টি, স্ন্যাক্স সবকিছু তৈরি থাকা চাই। যদি কোনো জিনিসে কমতি থাকে তবে ভালো হবে না। বাংলা অনুবাদ। অঞ্জলি চুপচাপ মাথা নেড়ে হ্যাঁ বলল এবং আবার রান্নাঘরে চলে গেল। আমি এইসব দেখছিলাম। আমার মনে বারবার এই প্রশ্নই উঠছিল যে আসলে এই বাড়িতে প্রতিটা আনন্দের বোঝা শুধু অঞ্জলির কাঁধেই কেন চাপিয়ে দেওয়া হয়। কিন্তু সেই সময় পরিবেশ খারাপ করতে চাইনি, তাই আমিও চুপ রইলাম।
ওদিকে রান্নাঘরে অঞ্জলি একা ক্রমাগত কয়েক ঘণ্টা ধরে রান্না করতে লাগল। তার পুড়ে যাওয়া হাতটা তখনও পুরোপুরি ঠিক হয়নি, তাও সে যন্ত্রণা সহ্য করে সবার জন্য পদ তৈরি করছিল, কারণ সে জানত যে যদি সামান্যতম ভুলও হয় তবে আরও একবার তাকে সবার রাগের মুখোমুখি হতে হবে। তারপর মা হঠাৎ আমাকে আওয়াজ দিলেন এবং বললেন, ব্যাটা, আমার শরীরটা কেমন যেন ঠিক লাগছে না, তুমি একটু মেডিকেল স্টোর থেকে আমার ওষুধটা নিয়ে এসো। আমি কিছু না ভেবেই সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিলাম এবং ওষুধ আনার জন্য বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আমার বিন্দুমাত্র ধারণা ছিল না যে আমার যাওয়ার পরপরই অঞ্জলির সাথে আবার কোনো অন্যায় হতে চলেছে। এদিকে বাড়িতে সকাল থেকেই পার্টির প্রস্তুতি চলছিল এবং অঞ্জলি একাই পুরো বাড়ির কাজ সামলাচ্ছিল। সে সকাল থেকে একটা দানাও খায়নি। প্রথমে পুরো বাড়ি পরিষ্কার করল, তারপর সবার জন্য জলখাবার বানাল, তারপর দুপুরের রান্না, তারপর সন্ধ্যের পার্টির প্রস্তুতি। ক্রমাগত কয়েক ঘণ্টা ধরে রান্নাঘরে দাঁড়িয়ে থাকার কারণে তার শরীর আর দিচ্ছিল না। তার বারবার মাথা ঘুরছিল, চোখের সামনে অন্ধকার নেমে আসছিল, কিন্তু তাও সে কোনোভাবে নিজেকে সামলে কাজ করে যাচ্ছিল। তখনই সে হোঁচট খেল এবং প্রায় পড়েই যাচ্ছিল যে মা তাকে দেখে ফেললেন। মা সঙ্গে সঙ্গে দিব্যার কাছে গেলেন এবং নিচু গলায় বললেন, মেয়ে, দেখ, ও সকাল থেকে কিছু খায়নি। যদি ও এখন অজ্ঞান হয়ে অতিথিদের সামনে পড়ে যায় তবে আমাদের বদনাম হয়ে যাবে। যা, ওকে একটু আধটু যেটুকু বেঁচে থাকা খাবার আছে সেটাই দিয়ে দে, যাতে কাজ করার মতো অবস্থায় থাকে। মায়ের তার স্বাস্থ্যের নয়, বরং নিজের সম্মানের চিন্তা ছিল। দিব্যা রাগী চোখে অঞ্জলির দিকে তাকাল। তারপর রান্নাঘর থেকে সামান্য বেঁচে থাকা তরকারি একটা থালায় ঢেলে তার সামনে রেখে দিল এবং বলল, নে, এটাই খেয়ে নে, বেশি নাকুচু স্বভাব দেখাস না। অঞ্জলি কোনো কথা না বলে সেই থালাটা তুলে নিল, কারণ তার সত্যিই খুব খিদে পেয়েছিল। তখনই সেই সময় দিব্যার ব্যাংকে একসাথে কাজ করা তার এক বান্ধবী বাড়িতে এল। সে ভেতরে আসা মাত্রই অঞ্জলিকে দেখল যে রান্নাঘরের এক কোণে বসে বেঁচে থাকা খাবার খাচ্ছিল। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, আরে দিব্যা, একে? আমি তো একে আগে কখনো দেখিনি। দিব্যা এক মুহূর্তও না ভেবে হেসে বলল, আরে, এ আমাদের বাড়ির নতুন কাজের লোক। আমাদের পুরনো কাজের লোক নিজের গ্রামে চলে গেছে, তাই কিছুদিনের জন্য একে কাজে রেখেছি। তার কথা শুনে তার বান্ধবী শুধু এটুকুই বলল, আচ্ছা। তারপর কিছুক্ষণ বসে বাকি লোকেদের সাথে দেখা করে চলে গেল। অঞ্জলি এইসব শুনল, কিন্তু বরাবরের মতো চুপ রইল। তার চোখ থেকে জল ক্রমাগত ঝরে পড়ছিল। তখনই আমি ওষুধ নিয়ে বাড়ি ফিরে এলাম। ভেতরে আসা মাত্রই আমি ভাবলাম প্রথমে রান্নাঘরে গিয়ে দেখে নিই যে অঞ্জলি খাবার খেয়েছে কিনা। আমি যেমনই রান্নাঘরে পৌঁছালাম, সামনের দৃশ্য দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমার স্ত্রী এক কোণে বসে বেঁচে থাকা খাবার খাচ্ছিল। তার চোখ থেকে জল পড়ছিল এবং তার মুখে অপমানের ছাপ পরিষ্কার দেখা যাচ্ছিল। বাংলা অনুবাদ। আমার মন ভেঙে গেল। আমি সঙ্গে সঙ্গে তার হাত থেকে থালাটা সরিয়ে দিলাম। তার হাত ধরলাম এবং তাকে নিয়ে সোজা হলে চলে এলাম, যেখানে সমস্ত অতিথি বসেছিলেন। আমি রাগে উঁচু গলায় বললাম, মা, এই সব কি হচ্ছে? এ আমার স্ত্রী, এই বাড়ির বউ, কোনো কাজের লোক নয়। আপনারা ওর এই অবস্থা কিভাবে করলেন? আমার আওয়াজ শুনে সমস্ত অতিথি আমাদের দিকে তাকাতে লাগলেন। তখনই দিব্যার সেই বান্ধবী অবাক হয়ে বলল, কিন্তু দিব্যা, তুমি তো এইমাত্র বললে যে এ তোমাদের বাড়ির কাজের লোক, আর কার্তিক বলছে যে এ তার স্ত্রী। আসলে সত্যিটা কি? পুরো হলে নীরবতা নেমে এল, কারো কাছে কোনো উত্তর ছিল না। আমি সবার সামনে বললাম যে হ্যাঁ, এ আমার স্ত্রী। আমি একে নিজের ইচ্ছায় বিয়ে করেছি। এ গরিব নিশ্চয়ই, কিন্তু এর আত্মসম্মান কারো চেয়ে কম নয়। আর আজ যেভাবে ওর সাথে ব্যবহার করা হয়েছে তার জন্য আমার লজ্জা হচ্ছে। আমার কথা শুনে মার আগে আমার কাছে এলেন এবং দাঁত কিরমির করতে করতে বললেন, তুমি সবার সামনে কি তমাশা করছ? আমাদের বংশের সম্মান মাটিতে মিশিয়ে দিচ্ছ। চুপচাপ নিজের স্ত্রীকে নিয়ে ঘরে যাও। আমি ওনার চোখের দিকে তাকিয়ে বললাম, না মা, এবার ব্যাস, অনেক হয়েছে। আমি একে ঘরে নিয়ে যাব না, বরং এবার আমরা দুজনে এই বাড়িতেই আর থাকব না। এতটুকু বলে আমি অঞ্জলিকে নিয়ে নিজের ঘরে চলে গেলাম। সেখানে পৌঁছে আমি তার হাত ধরলাম এবং বললাম, এখন তোমার আর একদিনও এখানে থাকার প্রয়োজন নেই। সকাল হতেই আমরা এই বাড়ি চিরকালের জন্য ছেড়ে দেব। সে আমাকে আটকানোর চেষ্টা করল, কিন্তু আমার সিদ্ধান্ত নিশ্চিত ছিল। সেই রাতে আমরা দুজনে যেমন তেমন করে রাত কাটালাম, কিন্তু সকাল হতেই আমার অফিস থেকে হঠাৎ একটা জরুরি কল চলে এল। আমাকে সঙ্গে সঙ্গে যেতে হলো। আমি অঞ্জলিকে বললাম, তুমি কোনো অবস্থাতেই ঘর থেকে বাইরে বেরোবে না।
আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব, আর তারপর আমরা দুজনে এখান থেকে চলে যাব। সে হ্যাঁ সূচক মাথা নাড়ল এবং আমি অফিসে চলে গেলাম। কিন্তু আমার যাওয়ার পরপরই মা এবং দিব্যা আবার তার ঘরে পৌঁছে গেলেন। তারা তাকে জোর জবরদস্তি বাইরে ডেকে আনলেন এবং ঘরের কাজ করতে বললেন। অঞ্জলি না করায় দুজনে তার সাথে ঝগড়া করতে লাগলেন। কথা এতটাই বেড়ে গেল যে সিঁড়ির কাছে ধাক্কাধাক্কি শুরু হয়ে গেল এবং তখনই অঞ্জলির ভারসাম্য বিগড়ে গেল। সে সিঁড়ি দিয়ে গড়াতে গড়াতে নিচে গিয়ে পড়ল। তার মাথা সিঁড়িতে ধাক্কা খেল এবং হাত পাও ছড়ে গেল। যন্ত্রণায় তার চিৎকার বেরিয়ে গেল, কিন্তু কেউ তাকে তোলার চেষ্টাটুকুও করল না। সন্ধেবেলা যখন আমি অফিস থেকে বাড়ি ফিরে এলাম, তখন বাড়ির ভেতরে আসা মাত্রই আমি দেখলাম অঞ্জলি সিঁড়ির নিচে বসে কাঁদছিল। তার মাথা থেকে হালকা রক্ত বেরোচ্ছিল এবং তার মুখে যন্ত্রণা পরিষ্কার দেখা যাচ্ছিল। আমি ছুটে তার কাছে গেলাম, তাকে সামলালাম এবং ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলাম যে, এই সব কিভাবে হলো? কে করল তোমার সাথে? সে বরাবরের মতো মিথ্যে বলে দিল এবং বলল, কিছু না, আমার পা পিছলে গিয়েছিল। আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম, না অঞ্জলি, আমার কাছে মিথ্যে বলো না, আমি তোমাকে চিনি। তখনই আমার নজর ওপরে দাঁড়িয়ে থাকা মা এবং দিব্যার ওপর গেল। ওদের মুখ দেখে আমি সব বুঝতে পেরে গেলাম। আমি রাগে ওদের কাছে পৌঁছালাম এবং বললাম, মা, আপনারা এত পাষাণ হৃদয়ের কিভাবে হতে পারেন? ও গরিব মেয়ে, তার মানে এই নয় যে ওর সাথে পশুর মতো ব্যবহার করা হবে। লোকে তো পশুর ওপরও এত অত্যাচার করে না যতটা আপনারা আমার স্ত্রীর ওপর করেছেন। আপনারা ওকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়েছেন। কিন্তু মা এবং দিব্যা দুজনেই চুপ করে রইলেন। বাংলা অনুবাদ। আমি এক মুহূর্ত সেখানে থাকা ঠিক মনে করলাম না। আমি সঙ্গে সঙ্গে অঞ্জলিকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার তার মাথায় পট্টি বেঁধে দিলেন, ওষুধপত্র দিলেন এবং বিশ্রাম নেওয়ার পরামর্শ দিলেন। সেখান থেকে ফিরে আসতেই আমি অঞ্জলিকে বললাম, নিজের জিনিসপত্র গুছিয়ে নাও। এখন আমরা এখানে আর 1 মিনিটও থাকব না। সে কোনো কথা না বলে নিজের ছোট ব্যাগটা তুলে নিল এবং আমরা দুজনে বাড়ি থেকে বের হতে লাগলাম। তখনই গেটের সামনে মা এবং আমার ছোট ভাই আকাশ এসে দাঁড়িয়ে গেল। মা রাগের সাথে বললেন, যদি তুমি এই বাড়ি থেকে বাইরে যাচ্ছ তবে চিরকালের জন্যই চলে যাও। আর মনে রেখো, আজকের পর এই বাড়ির একটা জিনিসের ওপরও তোমার কোনো অধিকার থাকবে না। তুমি আমাদের সম্পত্তি থেকে একটা পয়সাও পাবে না। ওনার কথা শুনে আমার কষ্ট নিশ্চয়ই হল, কিন্তু আমি ভয় না পেয়ে জবাব দিলাম, আমার আপনাদের ধন সম্পত্তির প্রয়োজন নেই। আমার নিজের পরিশ্রমের ওপর ভরসা আছে, আর যেখানে পর্যন্ত এই বাড়ির প্রশ্ন, আজকের পর আমি কখনো পিছন ফিরে এখানে তাকাবো না। এতটুকু বলে আমি অঞ্জলির হাত শক্ত করে ধরলাম এবং পিছন ফিরে না তাকিয়ে চিরকালের জন্য সেই বাড়ি থেকে বেরিয়ে গেলাম, কারণ এখন আমার কাছে সবচেয়ে বড় সম্পত্তি ছিল আমার আত্মসম্মান এবং আমার স্ত্রীর সম্মান। অঞ্জলি আমার হাত শক্ত করে ধরল এবং হেসে বলল, আপনি বিন্দুমাত্র চিন্তা করবেন না। আমার কাছে হয়তো বড় বাড়ি নেই, কিন্তু আমার মায়ের একটা ছোট বাড়ি আছে। আমরা দুজনে ওখানেই গিয়ে থাকব। বাড়িটা কাঁচা, দেওয়ালগুলোও পুরনো আর ছাদটাও জায়গায় জায়গায় ভাঙা, কিন্তু সেখানে আমাদের কেউ অপমান করবে না। আমরা দুজনে পরিশ্রম করব এবং আমাদের নতুন জীবন শুরু করব। তার কথা শুনে আমার মুখেও কিছুটা আশার আলো ফিরে এল। আমি বললাম, আমার প্রাসাদের প্রয়োজন নেই, শুধু তোমার পাশে থাকা চাই। তারপর আমরা দুজনে সেখানে পৌঁছে গেলাম। বাড়িটা সত্যি খুব ছোট ছিল। দরজাও পুরনো ছিল, দেওয়ালে জায়গায় জায়গায় ফাটল ছিল এবং অনেক দিন ধরে বন্ধ থাকার কারণে চারদিকে ধুলো জমেছিল। কিন্তু অঞ্জলি ভেতরে পা রাখতেই বলল, এটাই আমাদের বাড়ি, আর দেখে নিও, একদিন আমরা এটাকেও খুব সুন্দর বানিয়ে দেব। সে দেরি না করে ঝাড়ু তুলে নিল এবং পুরো বাড়ি পরিষ্কার করতে লাগল। আমিও তাকে সাহায্য করলাম। আমরা দুজনে মিলে পুরনো ভাঙা জিনিসগুলো একপাশে সরিয়ে রাখলাম, মেঝে পরিষ্কার করলাম এবং বাড়িটাকে থাকার মতো উপযোগী করে তুললাম। আমার কাছে যে সামান্য কিছু টাকা বেঁচে ছিল তা নিয়ে আমি বাজারে গেলাম এবং কিছুটা রেশন কিনে নিয়ে এলাম, যার মধ্যে ময়দা, আটা, ডাল, চাল, তেল এবং কিছু জরুরি জিনিসপত্র ছিল। সন্ধেবেলা অঞ্জলি প্রথমবার সেই ছোট বাড়ির রান্নাঘরে রান্না করল। আমরা দুজনে মাটিতে বসে একই থালায় খাবার খেতে লাগলাম। সেই সময় আমাদের কাছে না ভালো আসবাবপত্র ছিল আর না কোনো সুযোগ সুবিধা ছিল, কিন্তু তাও আমাদের দুজনের মুখে এক অদ্ভুত শান্তি ছিল, কারণ এখন আমাদের খোঁচা মারার মতো কেউ ছিল না। সেই রাতে ঘুমানোর সময় ছাদ থেকে হাওয়া আসছিল, কোথাও কোথাও জল পড়ার দাগও পরিষ্কার দেখা যাচ্ছিল। কিন্তু অঞ্জলি হেসে বলল, আমার তো এই বাড়ি কোনো প্রাসাদের চেয়ে কম মনে হচ্ছে না,
কারণ এখানে আমরা দুজনে নিজেদের ইচ্ছামতো থাকতে পারছি। তার কথা শুনে আমি তার হাত ধরে নিলাম এবং বললাম, আমি প্রতিশ্রুতি দিচ্ছি একদিন তোমাকে এর চেয়েও ভালো বাড়ি দেব, যেখানে তোমার কখনো কোনো জিনিসের অভাব হবে না। পরের দিন সকালে অঞ্জলি বরাবরের মতোই তাড়াতাড়ি উঠে গেল। সে বাড়ির বাইরে উঠোনে জল দিল, তারপর চা বানাল এবং আমাকে ডেকে তুলে বলল, তাড়াতাড়ি তৈরি হয়ে নিন, আপনাকে অফিসও যেতে হবে। আমিও তৈরি হয়ে জলখাবার খেয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। সারা রাস্তা আমি এটাই ভাবছিলাম যে এবার ধীরে ধীরে সব ঠিক হতে শুরু করবে, কিন্তু হয়তো ভাগ্য এখনও আমাদের আরও পরীক্ষা নিতে চেয়েছিল। বাংলা অনুবাদ। আমি বরাবরের মতোই সময়মতো অফিসে পৌঁছালাম, কিন্তু আজ ওখানকার পরিবেশ একদম আলাদা ছিল। সমস্ত কর্মচারীরা এক জায়গায় জড়ো হয়ে নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছিল। সবার মুখে চিন্তা পরিষ্কার দেখা যাচ্ছিল। আমি কিছুই বুঝতে পারলাম না। তখনই কিছুক্ষণ পর কোম্পানির মালিক বাইরে এলেন এবং তিনি আমাদের সবাইকে মিটিংয়ের জন্য ডেকে নিলেন। আমরা সবাই হলে গিয়ে দাঁড়িয়ে গেলাম। মালিকের মুখ খুব উদাস ছিল। তিনি একটা দীর্ঘশ্বাস নিয়ে বললেন, বন্ধুরা, আমাকে খুব কষ্টের সাথে একটা জরুরি কথা জানাতে হচ্ছে। গত কয়েক মাস ধরে আমাদের কোম্পানি ক্রমাগত লোকসানে চলছে। কাজ খুব কমে গেছে আর খরচ চালানো মুশকিল হয়ে পড়েছে। আমরা কোম্পানিকে বাঁচানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু এখন বাধ্য হয়ে আমাদের কিছু কর্মচারীকে চাকরি থেকে বের করে দিতে হচ্ছে। ওনার কথা শুনে পুরো হলে নীরবতা নেমে এল। প্রত্যেকে ভয় পেয়ে গেল যে না জানি কার নাম আসতে চলেছে। তারপর তিনি একে একে কিছু নাম পড়তে শুরু করলেন। হঠাৎ আমি আমার নাম শুনলাম। আমার কান যেন বিশ্বাসই করতে পারছিল না। আমি কিছু মুহূর্তের জন্য একদম চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আমি কখনো নিজের কাজে অবহেলাও করিনি। আমি সবসময় সময়মতো অফিসে আসতাম এবং পুরোপুরি সততার সাথে কাজ করতাম। তাও কোম্পানির বাধ্যবাধকতার কারণে আমার চাকরিটা চলে গেল। মালিক আমার কাছে এলেন এবং বললেন, কার্তিক, আমাদের তোমার কাজ নিয়ে কখনো কোনো অভিযোগ ছিল না, কিন্তু পরিস্থিতি এমন যে আমরা বাধ্য। যদি ভবিষ্যতে কোম্পানির পরিস্থিতি ঠিক হয় তবে সবার আগে তোমাকেই ফেরত ডাকা হবে। তিনি আমাকে শেষ মাসের বেতন এবং কিছু জরুরি কাগজপত্র দিলেন। আমি ভারী মনে ওনাকে ধন্যবাদ জানালাম এবং নিজের ছোটখাটো জিনিসপত্র গুছিয়ে অফিস থেকে বাইরে বেরিয়ে এলাম। বাইরে রাস্তায় দাঁড়িয়ে আমি বেশ কিছুক্ষণ চুপ করে রইলাম। আমার মাথায় শুধু একটাই কথা ঘুরছিল যে এখন সংসার কিভাবে চলবে, অঞ্জলিকে কি বলবো। সে এত মুশকিলের পর হাসতে শুরু করেছিল। যদি সে জানতে পারে যে আমার চাকরিটাও চলে গেছে তবে তার কত কষ্ট হবে। আমি ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটতে লাগলাম। রাস্তায় আমার নজর সেই প্রতিটা দোকানের ওপর পড়ছিল যেখানে মানুষ নিজের পরিবারের জন্য জিনিসপত্র কিনছিল, আর আমি ভাবছিলাম যে এখন আমাদের বাড়ির রেশন কিভাবে আসবে, মুদিখানার ধার কিভাবে শোধ করব, আর আগামী দিনগুলোতে কি হবে। কিন্তু তার পরের মুহূর্তেই আমার অঞ্জলির কথা মনে পড়ল, যখন সে বলেছিল যে আমরা দুজনে একসাথে থাকলে কোনো মুশকিলই বড় নয়। ব্যাস, সেই কথাই আমাকে কিছুটা সাহস দিল। আমি নিজের চোখের জল আটকে নিলাম এবং মনে মনে সিদ্ধান্ত নিলাম যে যতই মুশকিল আসুক না কেন আমি হার মানব না। আমি আবার চাকরি খুঁজব, দিন-রাত পরিশ্রম করব, কিন্তু অঞ্জলির চোখে আর কখনো জল আসতে দেব না। এটাই ভাবতে ভাবতে আমি ভারী পায়ে আমার সেই ছোট বাড়ির দিকে এগোতে লাগলাম, যেখানে আমি জানতাম যে কেউ আমার অপেক্ষা করছে এবং আমাকে দেখে বরাবরের মতো হেসে এটাই জিজ্ঞেস করবে যে আপনার দিন কেমন কাটল। আমি ভারী মনে বাড়ি পৌঁছালাম। আমি যেমনই দরজা খুললাম, অঞ্জলি বরাবরের মতোই হাসি মুখে আমার কাছে এল। কিন্তু আমার মুখের উদাসীনতা দেখেই সে বুঝে গেল যে নিশ্চয়ই কোনো অন্যায় হয়েছে। সে আস্তে করে জিজ্ঞেস করল, কি ব্যাপার, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আমি তার সামনে বসে তাকে পুরো কথাটা জানিয়ে দিলাম যে কোম্পানি বন্ধ হওয়ার অবস্থায় ছিল এবং আমাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। আমার কথা শুনে সে কিছু মুহূর্তের জন্য চুপ রইল, কিন্তু পরের মুহূর্তেই সে আমার হাত ধরে নিল এবং হেসে বলল, আপনি বিন্দুমাত্র চিন্তা করবেন না। ওপরওয়ালা একটা রাস্তা বন্ধ করলে অন্য আরেকটা রাস্তাও খুলে দেন। আমরা দুজনে একসাথে আছি তো, তাহলে ভয় কিসের? আমি জানি যে আপনি পরিশ্রমী, আপনাকে খুব শীঘ্রই অন্য একটি চাকরি পেয়ে যাবেন। তার কথাগুলো আমার ভেঙে পড়া মনোবলকে আবার চাঙ্গা করে তুলল। তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে যতক্ষণ না নতুন চাকরি মিলছে ততক্ষণ যেমন তেমন করে চালিয়ে নেব। ধীরে ধীরে কিছুদিন কাটতে লাগল। ঘরের খরচ বাড়ছিল কিন্তু কোনো আয় ছিল না। এমন পরিস্থিতিতে অঞ্জলি নিজেই একটা পথ খুঁজে বের করল। সে ছোটবেলা থেকেই সেলাইয়ের কাজ জানত। সে পাড়ার মহিলাদের জামাকাপড় সেলাই করা শুরু করল। প্রথমে 1-2 জন এল, তারপর ধীরে ধীরে তার সেলাইয়ের প্রশংসা পুরো পাড়ায় ছড়িয়ে পড়ল।
এখন প্রতিদিন কেউ না কেউ জামাকাপড় দিতে চলে আসে। সে যে সামান্য কিছু টাকা পেত তা দিয়েই কোনোমতে ঘরের খরচ চলতে লাগল। ওদিকে আমিও রোজ সকাল সকাল বেরিয়ে পড়তাম এবং পুরো শহরে চাকরির সন্ধান করতাম। অনেক জায়গায় ইন্টারভিউ দিলাম, অনেক জায়গায় রিজেক্ট হলাম, কিন্তু আমি সাহস হারাইনি। অবশেষে অনেক দিনের কঠোর পরিশ্রমের পর আমি একটি ছোট কাপড়ের ফ্যাক্টরিতে ডাটা এন্ট্রি অপারেটরের চাকরি পেয়ে গেলাম। আমার বেতন ছিল মাসে মাত্র 15,000 টাকা, কিন্তু সেই সময় আমার জন্য এটাই অনেক বড় ব্যাপার ছিল। আমার কাজ ছিল কম্পিউটারে প্রতিদিনের রেকর্ড আপডেট করা, নতুন অর্ডারের তথ্য নথিভুক্ত করা, মাল আসা যাওয়ার হিসাব রাখা, স্টকের রেকর্ড সামলানো, বিলের এন্ট্রি করা এবং ফ্যাক্টরির অফিসের বাকি প্রয়োজনীয় কম্পিউটারের কাজ দেখা। চাকরিটা ছোট অবশ্যই ছিল, কিন্তু সততার সাথে কঠোর পরিশ্রম করার সুযোগ মিলেছিল। আমার মনে হলো এবার ধীরে ধীরে আমাদের জীবন আবার গুছিয়ে উঠবে। এখন আমার প্রতিদিনের রুটিন ঠিক হয়ে গিয়েছিল। আমি সকালে তাড়াতাড়ি উঠতাম। অঞ্জলি আমার জন্য চা আর সাধারণ কিছু জলখাবার বানাত। তারপর আমি ফ্যাক্টরিতে চলে যেতাম আর সে বাড়িতে সেলাইয়ের কাজ করতে থাকত। সন্ধ্যায় যখন আমি ফিরতাম তখন আমরা দুজনে বসে সারাদিনের গল্প করতাম এবং আগামী দিনের স্বপ্ন দেখতাম। এক সন্ধ্যায় যখন আমি কাজ থেকে বাড়ি ফিরলাম তখন দেখলাম অঞ্জলি মেঝেতে বসে আছে। তার সামনে কিছু বই খোলা ছিল। তার হাতে একটি মোটা বই ছিল যার নাম ছিল ভারতীয় রাজ্য ব্যবস্থা, ইন্ডিয়ান পলিটি। তার কাছে ইতিহাস, ভূগোল, অর্থনীতি, সাধারণ জ্ঞান এবং আরও অনেক বই রাখা ছিল। আমি অবাক হয়ে তার পাশে বসলাম এবং হেসে জিজ্ঞেস করলাম, অঞ্জলি, এগুলো কিসের বই? তুমি কি পড়ছ? আমার কথা শুনে সে আস্তে করে বইটা বন্ধ করল এবং কিছুক্ষণের জন্য চুপ করে বসে রইল, যেন ভাবছিল যে আমাকে সব বলবে কি না। তারপর সে নিচু গলায় বলল, আমি দ্বাদশের 12th পর খুব কষ্টের সাথে আমার গ্র্যাজুয়েশন শেষ করেছিলাম। আমার সবসময় একটা স্বপ্ন ছিল যে আমি ইউপিএসসিরও প্রস্তুতি নেব এবং একদিন আইএএস অফিসার হব, যাতে ভবিষ্যতে কালেক্টর হতে পারি। কিন্তু আমাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে মা দুবেলার অন্ন জোগাড় করার জন্য দিনরাত কঠোর পরিশ্রম করতেন। আমার কাছে কোচিং করার মতো টাকাও ছিল না। দামি বই কেনা তো অনেক দূরের কথা ছিল। সেই কারণেই আমাকে আমার স্বপ্ন মাঝপথেই ছেড়ে দিতে হয়েছিল এবং মায়ের সাথে কাজ করা শুরু করতে হয়েছিল। কিন্তু সত্যি বলতে আজকেও সেই স্বপ্নটা আমার মনে বেঁচে আছে। আমি আজও পড়াশোনা করতে চাই এবং একদিন নিজের যোগ্যতায় কালেক্টর হতে চাই। তার কথা শুনে আমি কিছুক্ষণ তার দিকে তাকিয়েই রইলাম। আমার বিশ্বাসই হচ্ছিল না যে মেয়েকে আমার বাড়ির লোক অশিক্ষিত, গেঁয়ো আর গরিব বলে অপমান করত, সে এতটা শিক্ষিত, বুদ্ধিমান এবং বড় স্বপ্ন দেখা একজন মানুষ ছিল। আমার চোখের সামনে এক মুহূর্তে সবকিছু বদলে গেল। অঞ্জলি আমার দিকে তাকিয়ে বলল, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে এ পর্যন্ত এই কথাটি বলিনি। আমি আপনাকে ধোঁকা দিতে চাইনি। কিন্তু কখনো এমন সুযোগই মেলেনি যে আমি নিজের সম্পর্কে আপনাকে সব কিছু জানাতে পারতাম। আমি তৎক্ষণাৎ তার হাত ধরে নিলাম এবং হেসে বললাম, ক্ষমা কিসের জন্য অঞ্জলি? আজ তো আমার তোমার ওপর আগের চেয়েও বেশি গর্ব হচ্ছে। তুমি এত বড় স্বপ্ন দেখেছ এবং এত কঠিন পরিস্থিতির মধ্যেও তাকে নিজের মন থেকে মুছে যেতে দাওনি। এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। তোমার স্বপ্ন যদি কালেক্টর হওয়ার হয়ে থাকে, তবে এখন এই স্বপ্ন শুধু তোমার একার নয়, এটা আমাদের স্বপ্ন। আমরা দুজনে মিলে একে পূরণ করব। আমার কথা শুনতেই তার চোখ অশ্রুসজল হয়ে উঠল। সে মৃদু কণ্ঠে বলল, কিন্তু এই পথ অত্যন্ত কঠিন। এর জন্য বছরের পর বছর কঠোর পরিশ্রম করতে হয়। প্রথমে ইউপিএসসির প্রস্তুতি নিতে হয় এবং দেশ দুনিয়ার প্রতিদিনের খবরাখবরের ওপর নজর রাখতে হয়। প্রতিদিন খবরের কাগজ পড়তে হয়, কারেন্ট অ্যাফেয়ার্স মুখস্থ রাখতে হয়, উত্তর লেখার অভ্যাস করতে হয়। তারপর প্রিলিমিনারি পরীক্ষা পাশ করতে হয় এবং তারপরে মেইনস পরীক্ষা আর তারপর ইন্টারভিউ। যদি সবকিছু খুব ভালোভাবে সম্পন্ন হয় এবং ভালো র্যাঙ্ক আসে, তবেই আইএএস পরিষেবা পাওয়া যায় আর তারপর ভবিষ্যতে কালেক্টর হওয়ার সুযোগ মেলে। আমি তার প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনছিলাম। তারপর আমি এক মুহূর্তও না ভেবে বললাম, পথ যতই কঠিন হোক না কেন, লক্ষ্য যদি সাচ্চা হয়, তবে মানুষ অবশ্যই সেখানে পৌঁছায়। আমি খুব বেশি উপার্জন করি না, তবে যতটুকু আয় করব তার থেকে সবার প্রথমে তোমার পড়াশোনার জন্য খরচ করব। প্রয়োজন হলে আমি ওভারটাইম করব। দ্বিতীয় আরেকটি চাকরিও করে নেব। কিন্তু তোমার স্বপ্ন আমি কখনো ভাঙতে দেব না।
সেই দিন প্রথমবার আমি তার চোখে আবার সেই উজ্জ্বলতা দেখতে পেলাম, যা হয়তো বহু বছর আগে দারিদ্র্য তার থেকে কেড়ে নিয়েছিল। সে আবেগপ্রবণ হয়ে আমার হাতটি নিজের দুই হাতে জড়িয়ে ধরে বলল, আমার সবসময় মনে হতো যে আমার স্বপ্নগুলো আমার মায়ের সাথেই শেষ হয়ে গেছে, কিন্তু আজ আপনি আমাকে আবার নতুন করে বাঁচার কারণ এনে দিলেন। এখন আমি সম্পূর্ণ পরিশ্রম করব এবং একদিন আপনাকে আপনার সিদ্ধান্তের জন্য গর্ব অনুভব করাব। আমি হেসে বললাম, আমার তো আজকেও তোমার ওপর গর্ব রয়েছে, এবং যেদিন তুমি কালেক্টর হবে সেদিন পুরো পৃথিবী জানতে পারবে যে কোনো মানুষের পরিচয় তার টাকা বা তার বাড়ি দিয়ে হয় না, বরং তার পরিশ্রম, তার মনোবল এবং তার স্বপ্ন দিয়ে হয়। সেই রাতে আমাদের ছোট্ট মাটির ঘরে বারবার বিদ্যুৎ চলে যাচ্ছিল। ঘরে শুধু একটি ছোট্ট লণ্ঠন জ্বলছিল, কিন্তু সেই হালকা আলোতেও আমরা আমাদের ভবিষ্যৎ পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। কারণ এখন আমাদের কাছে ধনসম্পদ ছিল না, কিন্তু আশা ছিল। আর অনেক সময় জীবন বদলে দেওয়ার জন্য আশাই সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। পরের দিনই আমি আমার প্রথম বেতন এবং সামান্য কিছু সঞ্চয় একসাথে করে অঞ্জলির জন্য ইউপিএসসির সমস্ত প্রয়োজনীয় বই আনিয়ে দিলাম। যখন বইয়ের বড় বড় বাক্সগুলো বাড়িতে পৌঁছাল, তখন অঞ্জলি সেগুলোর দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। তার চোখে ছিল আনন্দের জল। সে আলতো করে একটি বই নিজের বুকের সাথে জড়িয়ে ধরল এবং বলল, আমি কখনো ভাবিনি যে একদিন আমি আবার আমার স্বপ্নের সূচনা করতে পারব। আমি হেসে বললাম, এখন আর পিছন ফিরে তাকিও না, এখন শুধু লক্ষ্যের দিকে নজর রাখো। সেই দিনই সে একটি খাতা বের করল এবং নিজের পুরো টাইম টেবিল তৈরি করল। সে ঠিক করল যে সে প্রতিদিন ভোর ভোর 4টে উঠবে। সবচেয়ে প্রথমে 2 ঘন্টা পড়াশোনা করবে, তারপর ঘরের কাজ এবং সেলাইয়ের কাজ করবে, তারপরে পুনরায় পড়াশোনা করবে। সন্ধ্যায় আমার অফিস থেকে ফেরার পর আমরা দুজনে একসাথে বসে সারাদিনের প্রস্তুতির বিষয়ে কথা বলব। সে জানত যে মজবুত ভিত্তি ছাড়া বড় ইমারত তৈরি হয় না। প্রতিটি অধ্যায় পড়ার পর সে নিজের হাতে নোটস তৈরি করত, প্রয়োজনীয় বিষয়গুলো আলাদা খাতায় লিখত এবং প্রতিদিন পুরনো টপিকগুলো রিভিশন করত। এর সাথেই সে প্রতিদিন খবরের কাগজ পড়া শুরু করে দিল। দেশ দুনিয়ার খবর পড়ত, প্রয়োজনীয় ঘটনাগুলোর নোটস বানাত এবং কারেন্ট অ্যাফেয়ার্সের আলাদা ফাইল তৈরি করত। ধীরে ধীরে সে ভারতীয় সংবিধান, আধুনিক ইতিহাস, ভারতীয় অর্থনীতি এর সাথেই সে প্রতিদিন খবরের কাগজ পড়া শুরু করে দিল। দেশ দুনিয়ার খবর পড়ত এবং প্রয়োজনীয় ঘটনাগুলোর নোটস বানাত আর কারেন্ট অ্যাফেয়ার্সের আলাদা ফাইল তৈরি করত। আমি প্রতিদিন ফ্যাক্টরিতে কাজ করতাম এবং ফেরার সময় তার জন্য কখনো নতুন খাতা, কখনো পেন, তো কখনো কোনো নতুন বই নিয়ে আসতাম, কারণ আমি জানতাম যে এটা খরচ নয়, বরং আমাদের ভবিষ্যতে করা একটি বিনিয়োগ। অনেক সময় এমনও হতো যে ঘরের খরচ চালানো কঠিন হয়ে পড়ত, কিন্তু আমরা কখনো তার পড়াশোনা থামতে দিইনি। মাসের পর মাস কঠোর পরিশ্রমের পর যখন তার প্রস্তুতি সম্পূর্ণ হল, তখন সে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার অনলাইন ফর্ম পূরণ করে দিল। যেদিন সে ফর্ম সাবমিট করল, সেদিন তার হাত হালকা হালকা কাঁপছিল। সে ওপরওয়ালার সামনে হাত জোড় করে শুধু এইটুকু বলল, আমাকে আমার পরিশ্রমের ফল অবশ্যই দিও। কিছু মাস পরে তার প্রথম এক্সাম হল, যাকে প্রিলিমিনারি বলা হয়। পরীক্ষার দিন আমি তাকে সেন্টার পর্যন্ত ছাড়তে গিয়েছিলাম। আমি হেসে বললাম, ভয় পেও না, তুমি যতখানি পরিশ্রম করেছ তার ফল অবশ্যই পাবে। সে আত্মবিশ্বাসের সাথে পরীক্ষা দিল এবং তারপর রেজাল্টের অপেক্ষা শুরু হল। যেদিন প্রিলিমিনারির রেজাল্ট এল, আমাদের দুজনেরই বুকের স্পন্দন দ্রুত হয়ে গিয়েছিল। সে কম্পিত হাতে ওয়েবসাইট খুলল এবং যেমনই নিজের রোল নম্বর দেখতে পেল, তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে প্রিলিমস পাশ করে গিয়েছিল। সেদিন আমাদের আনন্দের কোনো সীমা ছিল না, কিন্তু আমরা জানতাম যে আসল চ্যালেঞ্জ এখনও বাকি আছে। এরপর সে পরবর্তী প্রায় 3 মাস শুধুমাত্র মেইনস পরীক্ষার প্রস্তুতিতে নিয়োজিত করল। এখন সে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা উত্তর লেখার প্র্যাকটিস করত, সময় দেখে প্রশ্নের সমাধান করত, পুরনো প্রশ্নপত্র সমাধান করত এবং নিজের ভুলগুলো শুধরে নিত। অবশেষে মেইনস পরীক্ষার দিনও এসে গেল। সে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে সমস্ত পেপার দিল। তারপর বেশ কিছু মাস ধরে রেজাল্টের অপেক্ষা চলতে লাগল, এবং যখন মেইনসের রেজাল্ট এল, তাতেও তার নাম ছিল। এখন শুধু শেষ ধাপ অর্থাৎ ইন্টারভিউ বাকি ছিল। ইন্টারভিউয়ের প্রস্তুতির সময় সে দেশের রাজনৈতিক প্রশাসন, সমাজ, অর্থনীতি এবং বর্তমান ঘটনাবলীর ওপর ঘণ্টার পর ঘণ্টা আলোচনা করত। আমিও যতটুকু সম্ভব তাকে সাহায্য করতাম। অবশেষে ইন্টারভিউয়ের দিনটিও এসে গেল। বোর্ডের সদস্যরা তাকে তার পড়াশোনা, তার জীবনের সংগ্রাম, তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, প্রশাসনিক চিন্তাভাবনা এবং সমাজ সম্পর্কিত অনেক প্রশ্ন জিজ্ঞেস করলেন।
সে বিন্দুমাত্র না ঘাবড়ে পূর্ণ আত্মবিশ্বাস ও সরলতার সাথে প্রতিটি প্রশ্নের উত্তর দিল। কিছু সময় পর ফাইনাল রেজাল্ট ঘোষিত হল। সেদিন আমরা দুজনেই সকাল থেকে ব্যাকুল ছিলাম। যেমনই রেজাল্ট এল, সে কাঁপতে কাঁপতে নিজের রোল নম্বর খুঁজল এবং পরের মুহূর্তেই খুশিতে চিৎকার করে উঠল, কার্তিক, আমার নাম এসে গেছে। আমি আইএএস হয়ে গেছি। তার গলার আওয়াজ শুনতেই আমার চোখেও জল এসে গেল। আমি তাকে জড়িয়ে ধরলাম। সেদিন মনে হচ্ছিল যেন আমাদের বছরের পর বছরের পরিশ্রম এক মুহূর্তে সার্থক হয়ে উঠেছে। এরপর তার ট্রেনিং শুরু হল। তাকে উত্তরাখণ্ডের মুসৌরির জাতীয় প্রশাসনিক একাডেমিতে LBSNAA পাঠানো হল। সেখানে সে প্রশাসন, আইন, সরকারি ব্যবস্থা, বিপর্যয় মোকাবিলা, পুলিশ প্রশাসন, উন্নয়নমূলক পরিকল্পনা, সরকারি ফাইলের কাজ, জনগণের সমস্যার সমাধান এবং একজন দায়িত্বশীল অফিসারের সমস্ত কর্তব্য শিখল। মাঝে মধ্যে তাকে বিভিন্ন জেলায় প্রশিক্ষণের জন্যও পাঠানো হতো, যেখানে সে অভিজ্ঞ অফিসারদের সাথে কাজ করে শিখল যে একটি জেলার প্রশাসন কিভাবে পরিচালনা করা হয়। ট্রেনিং সম্পূর্ণ হওয়ার পর আইএএস অফিসার হিসেবে তার নিয়োগ হল। সে কিছু সময় বিভিন্ন প্রশাসনিক পদে কাজ করে অভিজ্ঞতা অর্জন করল এবং তারপর একদিন সরকার তাকে একটি জেলার জেলাশাসক অর্থাৎ কালেক্টর নিযুক্ত করল। যেদিন সে প্রথমবার কালেক্টর কার্যালয়ে পা রাখল, তার চোখে আনন্দের অশ্রু ছিল। তার হয়তো নিজের মায়ের কথা মনে পড়ছিল, যিনি দারিদ্র্যের মধ্যেও তাকে পড়িয়েছিলেন এবং নিজের অপূর্ণ স্বপ্ন থাকা সত্ত্বেও মেয়ের স্বপ্নকে বাঁচিয়ে রেখেছিলেন। আমারও সেদিন মনে হচ্ছিল যেন আমার জীবনের সবচেয়ে বড় জয় হয়ে গেছে। কিছু সময় পর তার ট্রেনিং এবং প্রাথমিক নিয়োগগুলো সম্পন্ন হল এবং আমি তাকে আনতে গেলাম। সে যেমনই আমার সামনে এল, কিছু না বলেই আমাকে জড়িয়ে ধরল এবং কাঁদতে কাঁদতে বলল, আমার আজও বিশ্বাস হচ্ছে না যে মেয়ের কাছে কখনো দুবেলার খাবার জোটাও কঠিন ছিল, আজ সেই একটি জেলার কালেক্টর হয়ে গেল। আমি হেসে বললাম, তোমার স্বপ্ন পূরণ হয়ে গেল। সে আমার দিকে তাকিয়ে বলল, না কার্তিক, এটা শুধু আমার স্বপ্ন ছিল না। যদি সেদিন তুমি আমার হাত না ধরতে, যদি তুমি আমার ওপর ভরসা না করতে, যদি তুমি আমার জন্য দিনরাত কঠোর পরিশ্রম না করতে, তবে আমি কখনো এখানে পৌঁছাতে পারতাম না। এটা আমাদের দুজনের জয়। কিছুদিনের মধ্যেই সরকারের পক্ষ থেকে তাকে থাকার জন্য একটি বড় সরকারি বাংলো দেওয়া হল। যখন আমরা প্রথমবার সেই বাংলোর ভেতরে গেলাম, তখন কিছু মুহূর্তের জন্য চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আমাদের সেই ছোট্ট মাটির ঘরটির কথা মনে পড়ে গেল, যেখানকার ছাদ দিয়ে জল পড়ত, যেখানে আমরা এক থালায় খাবার খেয়েছিলাম, যেখানে অন্ধকারের মধ্যে লণ্ঠনের আলোয় স্বপ্ন দেখেছিলাম। আজ ওপরওয়ালা সেই স্বপ্নগুলোকেই বাস্তবে রূপান্তর করে দিয়েছেন। পরের দিনই খবরের কাগজের প্রথম পাতায় অঞ্জলির একটি বড় ছবি ছাপা হল এবং তার নিচে লেখা ছিল যে দরিদ্র পরিবারের মেয়ে নিজের পরিশ্রম ও নিষ্ঠার জোরে আইএএস হয়ে পুরো জেলার নাম উজ্জ্বল করেছে। এই খবর আমার পুরনো বাড়িতেও পৌঁছাল। কিছুদিনের মধ্যেই আমার মা, আমার ছোট ভাই আকাশ এবং দিব্যা আমাদের সরকারি বাংলোর বাইরে এসে দাঁড়িয়েছিল। তারা গার্ডকে বলেছিল যে তারা আমাদের সাথে দেখা করতে চায়। যখন গার্ড ভেতরে এসে জানাল, তখন আমি এবং অঞ্জলি দুজনেই বাইরে এলাম। মায়ের চোখে জল ছিল। তিনি অঞ্জলির সামনে হাত জোড় করলেন এবং কম্পিত কণ্ঠে বললেন, মা, আমাদের ক্ষমা করে দাও। আমরা তোমাকে কখনো বুঝতেই পারিনি। আমরা তোমার দারিদ্র্য দেখে তোমার মর্যাদা দিইনি। কিন্তু আজ বুঝতে পারলাম যে মানুষের আসল পরিচয় তার টাকা দিয়ে নয়, বরং তার সংস্কার, তার পরিশ্রম এবং তার চরিত্র দিয়ে হয়। আমি কিছুক্ষণের জন্য চুপ করে দাঁড়িয়ে রইলাম। তারপর আমি শান্ত গলায় বললাম, মা, আজ আপনার অঞ্জলির কথা এই কারণে মনে পড়েছে, কারণ আজ সে কালেক্টর হয়ে গেছে। যদি আজও সে গরিব হতো, তবে কি আপনি তাকে আপন করে নিতে আসতেন? আমার এই প্রশ্নের পর সেখানে এক গভীর নীরবতা নেমে এলো। কারো কাছে কোনো উত্তর ছিল না। সবার চোখ নিচের দিকে ঝুঁকে গেল। ঠিক তখনই অঞ্জলি এগিয়ে এল। সে মায়ের জোর করা হাত দুটো আস্তে করে নিচে নামিয়ে দিল এবং বলল, আমি কাউকে ঘৃণা করি না। যা কেটে গেছে তা আর পরিবর্তন করা যাবে না। কিন্তু আমি আপনাদের সবাইকে শুধু একটা কথাই বলতে চাই, কখনো কোনো গরিব মানুষকে তার গরিব হওয়ার কারণে ছোট মনে করবেন না, কারণ পরিশ্রমী মানুষ একদিন নিজের ভাগ্য নিজেই লিখে দেয়। তার এই কথা শুনে মা কেঁদে ফেললেন। তিনি অঞ্জলিকে বুকে জড়িয়ে নিলেন। আকাশ এবং দিব্যাও লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সেদিন আমি জীবনে প্রথমবার অনুভব করলাম যে জীবনের সবচেয়ে বড় জয় শুধু বড় অফিসার হওয়াতেই থাকে না, বরং সেই সব মানুষের চিন্তাভাবনা বদলে দেওয়ার মধ্যে থাকে যারা একসময় মানুষের মূল্য তার টাকা দিয়ে বিচার করত।
আর সেদিনই আমাদের জীবনের স্ট্রাগল বা সংঘর্ষের গল্প এক নতুন শুরুর সাথে শেষ নয়, বরং সফল হয়ে আরও এগিয়ে গেল। বন্ধুরা, আশা করি আপনাদের আমাদের এই গল্পটি পছন্দ হয়েছে। গল্পটি পছন্দ হলে ভিডিওটি লাইক করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং হ্যাঁ, নোটিফিকেশন বেলটি অবশ্যই বাজিয়ে দিন, যাতে পরবর্তী আপডেট সবার আগে আপনি পান।